আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঘুরে আপনি কেমন আছেন? আপনার সব আছি মোটামুটি ভালোই। আসলে দেশের অবস্থা কি এটা ভাবলে অবশ্য বলতে পারি না যে ভালো আছি। তো আপাতত ভালো আছি আরকি। এই একটা জিনিস আপনি কি মনস্তত্ত্ব খেয়াল করেছেন? আমি একটু আপনাকে ক্লিয়ারলি বলি। বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত, এইখানে কোনো সন্দেহ, কোনো কিছুর কোনো সম্ভাবনা নাই। নির্যাতিত মানুষ তারা কোনো একটা ভাবে বেঁচে থাকার জন্য কোনো না কোনো গোত্রকে তাদের পাথেয় মনে করে। জননেত্রী শেখ হাসিনাকে একেবারেই মৃত্যুর মুখে থেকে উদ্ধার করে নিয়ে গেছে ভারত সরকার। তেমনি ভারত সরকার চাইলে সংখ্যালঘুদের তারা উদ্ধার করতে পারবে কিনা জানি না, কিন্তু তারা যদি শক্ত পদক্ষেপ নেয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হবে না। এখন প্রথমত এই মাদ্রাসার যে সমস্যা, এটার সমাধান কিন্তু মৌলভী সাহেবদের করতেই হবে। আমি বললে এরা বিশ্বাস করবে না। আপনি জানেন যে কালকে দেখলাম এক মুফতি, তারা বলতেছে যে আমরা যারা মাদ্রাসার শিশু নির্যাতন, যৌন নির্যাতনের বিরুদ্ধে কথা বলি, আমরা নাকি এটা ইসলামের বিরুদ্ধে থাকার জন্য কথা বলি, এবং আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চাই না বলে এগুলো বলি। এবং এটা মার্কেটে তারা উল্টো মানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেয় এবং বলে যে এটা মাদ্রাসার বদনাম করার জন্য। আসলে প্রথমত এই সমস্যাটাকে, এটা যে সমস্যা, এটা যে একটা নির্যাতন। প্রত্যেকটা মাদ্রাসা একটা বলৎকারী সেন্টার। কি জানেন আপনি, সর্বশেষ নিউজটা শুনেছেন যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কওমি মাদ্রাসা হচ্ছে বাংলাদেশে। পাকিস্তানে 25 কোটি মুসলমান, ভারতে 25 কোটি মুসলমান এবং অনেক বড় দেশ। তার চাইতে মানে পৃথিবীর 60% কওমি মাদ্রাসা বাংলাদেশে। এটা কারণ কি? মানে মুসলমানেরা, এই যে আপনি তো এতক্ষণ হিন্দুদের কথা বললেন, মুসলমানদেরও আপনি বুঝাইতে পারবেন না। এরা মনে করে যে এই মাদ্রাসাই তাদের অস্তিত্ব রক্ষা করে। কিন্তু আপনি দেখেন ইন্দোনেশিয়া জাকার্তার সকল সম্পদ আসে জাভা থেকে, মানে যেখানে বার আছে, যেখানে সি বিচ আছে, মদ বিক্রি করে, সেই টাকা হারাম টাকা দিয়ে এসে জাকার্তা মাদ্রাসা গিজ করে ইন্দোনেশিয়াতে। ভারতেও তাই। এরা দেখবেন বিদেশ থেকে টাকা আইনে মাদ্রাসা বানায়, কোনোদিন চিকিৎসা। আপনি দেখেন ভারতে আপনি হিন্দুদের যদি 29টি রাজ্য থাকে, অন্তত 5টি রাজ্যে আপনি পাবেন যেখানে মাগনা চিকিৎসা করায়, তাদের ধর্মকেন্দ্রিক সেগুলো মন্দির থাকে বা অন্যান্য আশ্রম থাকে, চিকিৎসা আছে। কিন্তু বাংলাদেশে তো পাবেনই না। ভারতেরও কোনো মসজিদ মাজার কেন্দ্রিক আপনি ফ্রি চিকিৎসা তো দূরের কথা, একটা হাসপাতালে খুঁজে পাবেন না। তো এরা দেখবেন, এরা মনে করে যে অথচ সেই পাকিস্তানের এত উগ্র, তারপরও কওমি মাদ্রাসা বাংলাদেশে বেশি। আপনি কল্পনা করতে পারেন 60% মাত্র কওমি মাদ্রাসা বাংলাদেশে। কি ভয়ঙ্কর ব্যাপার! মাদ্রাসা নাই না, ওইখানে কোনো কওমি মাদ্রাসা হইতে দিবে কেন? ওরা শুনেন, এই যে বাংলাদেশের এক মন্ত্রী নাকি বলছে যে মাদ্রাসায় ভালো শিক্ষা হয়, শিক্ষা ব্যবস্থা বলছে। সলিমুল্লাহ খান বলছে মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় বানাইছে। তার 14 গোষ্ঠী কিন্তু মাদ্রাসায় পড়ে না। মাদ্রাসা যারা বানায়, রোজিনা মাদ্রাসা বানাবে, ববিতা মাদ্রাসা বানাবে, শাবানা বানাবে, এদের সন্তান কোনোদিন মাদ্রাসায় পড়বে? আপনি বলেন আমাকে। মন্ত্রীরা মাদ্রাসা বানায়, এমপিরা মাদ্রাসা বানায়। কোন এমপির পোলা মাদ্রাসায় পড়ে? কোন মন্ত্রীর পোলা মাদ্রাসায় পড়ে? এত ভালো জায়গা, এত ভালো জায়গা, এত ভালো জায়গা মাদ্রাসা। আমাদের এমপি সাহেবের গোলাম আজমের পোলা মাদ্রাসায় পড়ছে কোনোদিন কওমি মাদ্রাসা? গোলাম আজমের পোলা একটা পুরো হায়াল্লা হয়ে গেলাম। সত্যি তো ববিতা বলছে যে একদিন তো সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই, তাই চলে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে চাই। খুব শীঘ্রই মসজিদের নকশা করব, তারপর ধীরে ধীরে কাজ করব। আমার জন্য সবাই দোয়া করবেন। 2টা উদাহরণ দেব, আপনি যদি অনুমতি দেন। মনে হইল আমগরে জামালপুরে একটা কথা আছে, নদীরা যখন বুড়ি হয়ে যায় তখন পানের দোকান দেয়। আমি আপনার সামনে উচ্চারণ করলাম, সরি। বেশ্যালয়গুলোতে ময়মনসিংহ বেশ্যালয় আছে, সিরাজগঞ্জ আগে ছিল, জামালপুরেও আছে, ছিল এবং আছে। আগে বৃহৎ আকারে ছিল। ওই নদী পাড়ার সামনে, সরি আমি প্রিয় দর্শকের দুঃখের জন্য বলতে হয়, যখন ওই বেশাটা বুড়ি হয়ে যায় তখন কিন্তু তার ঘর ছেড়ে সামনে পানের দোকান দেয়। তো এটা পানের দোকান দিতে গেছে ববিতা, আমরা বুঝি। আজকে যদি কি চন্দা চম্পা আরে ববি, যদি আজকে সিনেমা এখনো মার্কেট থাকতো, সিনেমা হল থাকতো, তাহলে কি মসজিদ বানাইতো? তাহলে কিন্তু আমি একটু বুঝি, ওনাদের প্রতি রেসপেক্ট রেখে, শিল্পীরা সমাজের বিবেক, তারা আমাদেরকে তাদের শিল্পকর্মের মাধ্যমে আমাদেরকে আলোকিত করেন। এক একটা সিনেমা এক একটা উপন্যাসের চেয়ে অনেক ক্ষেত্রে শক্তিশালী হয়। আমরা মহান মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমা দেখেছি। আমি ছোটবেলায় দীপু নম্বর 2 দেখে অনেক কেঁদেছি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, মানে আমরা সবুজ সাথী দেখে কেঁদেছি, ছুটির ঘন্টা দেখে কেঁদেছি,
আমরা ওকে দিছি, তখন আপনারা তো জন্মেনি নেই, আমরা কে দিছি? এই ববিতাকে আমরা টেলিভিশন বিটিভিতে দেখেছি। তিনি সেই ভণ্ডামিটা কেন করছেন, তার কাছ থেকে এটা কি আশা করি? আবার আপনি যৌবন এবং যৌবন থাকার পরে যাওয়া বুঝিয়েছেন। আমি একটু যদি দেখি, একজন পরেশগার নারীকে দেখাই, তার নাম হচ্ছে ভাবনা। তিনি সম্ভবত গান নাচেন কি যেন করেন। তো তার এটা মক্কার ছবি, অসংখ্য ছবি, মানে মক্কায় যেয়ে তিনি ফাটাই ফেলছেন আর কি, একদম পরেশগার। এবং মক্কা থেকে এসে তিনি বা যাওয়ার আগে, আমি বলছি না এই পোশাকটি খারাপ, এটা সুন্দর, আমার কাছে অন্ততপক্ষে সুন্দর। আমি আমার পার্টনার বা যেই হবে না কেন, যে কোনো ধরনের কাপড় পরবেন, এটা সৌন্দর্য, তার শরীরের অঙ্গ যেটা সুন্দর দেখাবেন। কথা হচ্ছে ভাবনা এই একই ব্যক্তি, কিন্তু তিনি এখানে যে ড্রেস আপে আছেন সেটাকে তিনি কিন্তু আবার ঘৃণা করছেন। তিনি, আমরা তার পেজে যেয়ে যদি দেখেন, আমরা যদি দেখি তার, দেখবেন ট্রান্সফরমেশন, এই যে ছবিগুলো, এগুলো কিন্তু হজ থেকে আসার পর, এই যে হজে এই তসবি কত কিছু, এই দেখেন। আবার এই যে ছবিগুলো আপনি দেখেন, এই যে ছবিগুলো তিনি চুম্মা দিচ্ছেন, এই করছে, সেই করছে, ভালো, মানে সুন্দর, বিউটিফুল। আবার একই লোক আপনি যদি তার এই ক্যাপশন, আরেকটু পেছনে যান, খোলামেলা ছবি দেখবেন, মানে স্লিভলেস কাপড়, এগুলো তো ইসলামের ভাষায় জাহান্নামে যাবে, এগুলো পড়বে। আবার কয়দিন আগে কিন্তু তিনি হজে যখন গেছেন, মানে হায়াল্লা খালেদ অবস্থা, মানে তার শেষ নাই। ইসলাম একদম পুরা, মানে ইসলামের জন্য কি এটা কি বুঝাইলো আমি জানি না। তো এরকম ভণ্ড বাংলাদেশের মুসলমানদের সাথে বড় ভণ্ড আপনি পৃথিবীতে খুঁজে পাবেন। রোজিনা গ্রামের বাড়িতে সিনেমা হল বানাইছে, ববিতা সাবানা মসজিদ বানায়, সাবানা এখন হিজাব পরে, আনোয়ারা সিনেমা হল বানায় না, মসজিদ বানাইছে। আপনি ভুল মসজিদ বানাইছে, মসজিদ বানাইছে। রোজিনা সিনেমা হল বানাবে না, স্বভাবজত সিনেমা হল বলে ফেলছিলেন একটু আগে। হ্যাঁ ভুলে, আমি সরি, আমি ভুলে বলছিলাম। রোজিনা সিনেমা হল না বানিয়ে কি বানিয়েছে, তিনি বানিয়েছেন মসজিদ। কিন্তু মজার বিষয় হলো, সেই মসজিদ বানানোর পরেও, 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানানোর পরেও, তিনি তার নাতির বয়সী এক বাংলাদেশে কোন ডান্স ডিরেক্টর আছে তার সাথে দেখবেন রিল বানায়, তার জাকা নাকা নাচে। মানে ফাতরামির একটা সীমা থাকা উচিত। বাংলাদেশে বলছিল না আমার ছবি দেখে ডিলিট করে দেবেন, মানে সরি, আমার ছবি সব ডিলিট করে দেন। তারপরে আবার ওই যে আরেকটা আছে না আমাদের, ওই যে কি অনন্ত জলিল, সে বলছে তার পোলা বড় হইলে তার আর সিনেমা করবে না, পোলা বড় হইলে করবে না, যখন করবে বড় হইলে করবে না, কারণ পোলা তখন বড় হয়ে যাবে, শরম পাবে। মানে এদের একটা ফাতরামি বাংলাদেশ। শোনেন, এই জন্য না আপনি ওই যে সলিমুল্লাহ খানের যে পীর সাহেব মাজার, যার মাজারে খাদেম, সে আহমদ সফা, সে বাঙালি মুসলমানের মন পড়বেন, এরা কত বড় ফাতরা। ওই যে আবুল ফজল, যে নাস্তিক ছিলেন, তিনি বাংলাদেশের কিন্তু প্রথম শিক্ষিত নাস্তিক ঘোষিত আবুল ফজল, তিনি দেখবেন জিয়ার আমলে শিক্ষামন্ত্রী হয়ে মাথায় টুপি দিয়েছে। এই যে ডক্টর ইউনূস দেখেন, নিজে কিন্তু নাস্তিক, লেসবিয়ানদের সমর্থক, সমকামীদের সমর্থক। তিনি আবার দেখবেন এই দেশের সুযোগ পাওয়া মাত্রই তিনি কিন্তু মাথায় কিন্তু টুপি লাগাই দিয়েছেন। এই যে মৌসুমী, কত কথা এরা বলে। আর এই যে মানে আবার মৌসুমীর জামাই আবার বলছে যে তারা কোনো মুসলমান দল ছাড়া সমর্থন করতে পারে না, এগুলো কিন্তু বলছে। মানে এদের ফাতরামিটা দেখেন ভাই। আর একটা জিনিস বুঝান, এই যে এখানে বললো যে আমার যাদের কাছে ছবি রয়েছে ডিলিট করে দেবেন, যুগান্তর সেখানে তার ছবি দিয়ে নিউজ করলো, এটা কেমন হইলো? মানে আমি বললাম তো, মানে যেইসা বাংলাদেশের দর্শক তেইসা হচ্ছে নিউজ। মানে হাস্যকর ব্যাপার। আপনি বাংলাদেশের মুসলমানদের মতো, আমি বললাম তো, বাংলাদেশের মুসলমানদের মতো এরকম ফাতরা মুসলমান দুনিয়াতে কোথাও পাবেন না। আমি বলছি তো, আমি নিজের চোখে দেখেছি, 1বার না 2বার না, এটা আমার সামনে ঘটেছে। মদের গ্লাসে মদ ঢালতে পরিচয়, আপনি কি বলেন, আপনি নাস্তিক মানুষ, আপনি বুঝবেন না। আরে ভাই, ইসলামী শরিয়া হচ্ছে আসল, যেটা পৃথিবীতে শান্তি আনবে। গ্লাসে মদ ঢালতে বলতেছে, গিলতে বলতেছে, আপনি এটা কি বোঝাবেন? মানে আপনার একটা অদ্ভুত তথ্য দেয় আপনাকে। এই বাংলাদেশে যাকেই দেখবেন বেশি, অদ্ভুত না, সবাই জানে, যাকেই দেখবেন বেশি ধর্ম করে, দালমে কুচ কালা হায়। যদি এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, এই বদমাইশ পুলিশ অফিসার কি বলতো জানেন? যে দাড়ি রাখছি, হজ করছি, এই জন্য বের করে দিচ্ছে, এই বদমাইশ। তাহলে আমাদের লাগে একটা গল্প আছে, সংগত করেন, নামটা বলতেছি না কারণ আমার বন্ধুরই দাদা, নামটা বলতে পারতেছি না। উনি, আমাদের এলাকায় একটা গল্প আছে যে কয় আমি তো হজ করে আইছি, এখন কি পাটে পানি দিমু? কিন্তু পাটের ব্যবসায়ীরা জানে হজ করে আসার পর পাটে পানি বেশি দিয়েছে। মানে এখন সে আরো বেশি করে পানি দেয়, বাটপারি করে। এবং আমাকে যে, আমাদের সাথে যে প্রতারণা করেছে, তিনি 7বারের হাজি, 7বারের হাজি। আমার বাবা তাকে অন্ধের মতো বিশ্বাস করতো। আমার বাবার কারণে আমি তাকে বিশ্বাস করতাম। 7বার হজ করা, সে আমাদের অনেক ক্ষতি করেছে, সে অনেক ক্ষতি করেছে, অনেক সবসময় করেছে। আমি তাদের ক্ষতি করতে পারতাম বা পারবো ভবিষ্যতে, কিন্তু করবো না, কারণ আমরা ওগুলো তো, মানে কুকুরের পায়ে তোর কামড় দেওয়া যায় না, তাই না?
তার ক্ষতি আমি চাইলে একদম করতে পারে। একদম একটা কনফেস করে, আমার খুব নিকটাত্মীয়, আমি বলছি না, একদম ব্লাড। সে ছিল ওই এলাকার, মানে বোম্বের হাজিনা, মানে সেই অনেক আগে হজ করা, জাহাজে করে। এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত তারা দেখছি, এমন কোনো মানুষ নাই সে জ্বালায় নাই। হজ করে এসে একটা পাগড়ি মাথায় দিত আর একটা আলখেল্লা পরতো। আর সে যখন বেশি বয়স হয়ে গেছে, যখন আর অন্যদের ডিস্টার্ব করতে পারে না, তখন নিজের ছেলে মেয়ে ছিল অনেকগুলো, ছেলেদের মধ্যে মারামারি লাগাই দিত। মানে এই লোক সারা জীবন মানুষের জ্বালাইছে। কিছু লোকের আমার এক, আমি আপনাকে বোধহয় এটা বলেছিলাম যে সে হজ করছে, ঠিক আছে, হজ করা, তারা ভাইগনা বলছে যে তার মামা যেদিন মারা যাবে সে কবরে গিয়ে পেশাব করবে। তাহলে কি কারণে করছে? মানে কত ভদ্রলোক সে। আর আমগর এলাকায় না, আমাদের ফায়ার সার্ভিস তো বুঝছেন, ফায়ার সার্ভিস সব জায়গায় ফায়ার সার্ভিস ওটা দেখে সবগুলো হাজি একসাথে বসে আর গল্প করে। তা আমি তাদের দেখলে একটু এড়ায় যাই, উনি এখানে যা বসে আমি উল্টো দিকে, মানে একটু দূর দিয়ে ডাকে যাতে না দেয়, এড়ায় যায় সব। ডাকলে যদি নামাজ পড়তে মসজিদে নিয়ে যায়, বিপদে করবো না, এড়ায় যায়। তো আমার অনেকে বলে, ফরিদ ভাই এই কয়েকদের এড়ায় যায়, ভালোই করছেন, সবগুলো বদমাইশ। এখন কি করছে? সারাদিন হাজি গেলে বসে থাকে, আর কার ক্ষতি করবে সারাদিন সেই চিন্তা করে, কোন পরিবারের ধ্বংস করবে এই চিন্তা করে। এগুলো আমার কথা না, আল্লাহ তাদের হেদায়েত দিক। এমনকি এমনকি একজন হাজির পোলা বলছে তার বাপ হলো সমকামী, আমাকে বলছে, আমাকে। আমি বললাম তুমি কি বললা? তুমি কি বুঝা বলছো? কার কাছে কি বলছো? কয় আমার বাপের কথা কি আপনার কাছে মিশা থাকবো? কারণ বাপ হজ করাইছি আমরা। কেন হজ করাইছি? যাতে বদমাইশি না করে। হায় হায়, কি বলে? এখন তার নাম হয়েছে, তখন ওই ছেলেটা বেঁচে দিয়ে যাবে, মানে সে তার বাবা। আমি বললাম যে তোমার বাবার সাথে কথা বলো না কেন? কারণ বাপের তো চরিত্র ভালো না। তাই আমি ভাবছি যে কাজের বুয়া টোয়ার সাথে লড়া বড়। 501 মামুনুল হক, জি। হ্যাঁ আমি মনে হচ্ছে। পরে আমি বলছি কি করবা বাবা, হয়তো তোমার বাবার এখনো যৌবন আছে, নারী ঘটিত, কি করবো এগুলো, আরে যাও বাবা, তুমি তুমি তার সাথে কথা বলো। কয় দূর মেয়ে, আপনি আসলে এক করলেন, আমারে বলতেছে আপনি আসলে এক করলেন, কি হয়েছে? আমার বাবা পরে বলতেছে ওরা তো সমকামী বলেন, অন্য কিছু বলছে, কই কাম করে। মানে ওই লোক আবার মাদ্রাসা কমিটিতে আছে আবার, বুঝছেন? যাই হোক, জি এটা ভাই। এটা আমি প্রিয় দর্শক, আপনারা বলবেন না যে এর মানে এই না আমি বলতেছি যারা আমাদের মতো কোটটাই পরা বা যারা আমাদের মতো হজ করে নাই তারা খুব ভালো, তা বলি নাই, তা বলতেছি না। এরকম খারাপ সব জায়গাতেই আছে, কিন্তু এরকম ভণ্ড হওয়া উচিত না। আপনি যদি মামুনুল হকের 501-এর জায়গায় একজন নারী নিয়ে ধরা পড়া আর একজন শিক্ষকের ধরা পড়া এক না। কারণ মামুনুল হক সারাদিনের বিরোধী থাকে। আমি মামুনুল হকের ব্যক্তিগত তার চয়েস, এটা আমি সমালোচনা করি নাই। আমি কিন্তু মামুনুল হকে একজন নারী নিয়ে এসে মিউচুয়াল, তারা তো দর্শন করে নাই। হিপোক্রিট, এটা হচ্ছে হ্যাঁ, সমস্যা। এই জন্য আমরা মামুনুল হকের এই জন্য সমালোচনা করি না যে সে একজন নারীকে নিয়ে বিছানায় ছিল। নো, সে হলে একই সাথে বলতেছে যে ব্যভিচার করা যাবে না, হারাম, কিন্তু সেই কাজটা করেছে। যেমন এই যে আমি এত নীতি কথা বলি, এখন আপনারা যদি কোনোদিন শুনেন যে আমি কারো কাছ থেকে দুর্নীতি করেছি, বাটপারি করেছি, তাহলে সেটা কি হলো? কারণ আমি নিজেই মাউথ পিস হইলাম সততার। আর আমিও এই যে আমি একজন সমালোচনা করলাম যে সে ড্রাগ বিক্রি করে, সে ঘুষ খায়, সুদ খায়, আমি যদি এগুলো করা শুরু করি, যেমন আমি মাইক্রো ক্রেডিটের, আপনি আসাদ নূর, আপনার বলছিলাম না যে একটা ব্যবসায় নামবো, সেটা ছিল মাইক্রো ক্রেডিট। আপনি বিশ্বাস করেন, আমি দেখলাম যে মাইক্রো ক্রেডিট না, মানুষের বেশি শোষণ হয়ে যায়, এটা আমি পারবো না। নইলে আমাদের একেবারে পুরো, মানে প্রয়োজনীয় যত টাকা সব লাইসেন্স সব দিতে চেয়েছিল। আমি 4-5 জনের সাথে কথা বলেছিলাম, নিয়োগও মোটামুটি, আমার মন টানলো না যে শালা ইউনুসের মতো খাচ্চর যে বাংলাদেশকে শোষণ করলো, আমরা আবার সেই মাইক্রো ক্রেডিট করবো, অন্য কিছু করবো যেটা মানুষের জন্য কল্যাণ করা, আরো কিছু হতে পারে, সেই পরিকল্পনা আমরা করেছি। সারা দেশে আমি মাইক্রো ক্রেডিট করার মতো অবস্থান, বিনিয়োগ সে আমাদের সাথে করতে চাইছিল, আমরা করিনি। এমনকি ভারতেও তিনি বিনিয়োগ করতে চেয়েছিলেন, ভারতেও, যে সেখানে মাইক্রো ক্রেডিট করি। আমি বলছি মাইক্রো ক্রেডিট আমরা যাবো না, মন আমাকে টানে না, কারণ সব কাজে সবাই পারে না রে ভাই। তো আমি যেমন মানুষের শোষণের বিরুদ্ধে কথা বলি, আমি বাক স্বাধীনতার পক্ষে কথা বলি, আমি যদি শোষণের পক্ষে যাই, বাক স্বাধীনতার বিরুদ্ধে যাই, তাহলে আপনি তো আমাকে, তাহলে আমার অপরাধটা কিন্তু সাধারণ আওয়ামী লীগ বিএনপির চাইতে আমার অপরাধটা অবশ্যই বেশি। কাজ কিন্তু একই। যেমন একটা পুলিশ যখন ডাকাতি করে আর সাধারণ মানুষ ডাকাতি করে, তাদেরকে ডাকাতি দুইটাই, কিন্তু অপরাধ কিন্তু পুলিশের বেশি, কারণ সে আইনের প্রশাসনের মানুষ। সেই জন্য বলছি প্রিয় দর্শক, এখানে রাগ করবেন না, কোটটাই আলারাও করে কাজ, আমাদের মতো দাড়ি মোছাড়া ক্লিন শেওয়ালা ভদ্রলোকেরাও করে আকাম কুকাম। আমি তা বলতেছি না, আর সবাই সাধু, কিন্তু যারা ধার্মিক ধর্মের কথা সারাদিন বলে, মাদ্রাসায় বলৎকার আর সাধারণ জায়গায় বলৎকার এক না। মাদ্রাসায় আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, সেইখানে আপনি শিশুদের, তাও আবার শিশুদের বলৎকার করতেছেন। এটা যেমন এই অপরাধের উপরে কোনো অপরাধ নাই পৃথিবীতে। তারেক রহমানের বন্ধু বান্ধবদের মধ্যে মনে হচ্ছে যে আবার একটা খেচাখেচি শুরু হয়ে গেছে, কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, টানাটানি শুরু হয়ে গেছে। আমি নিবো না তুই নিবো, তুই প্রিয় না আমি প্রিয়, এরকম একটা ভাব দেখা যাচ্ছে। এই প্রশ্নটা কেন উঠলো? এই প্রশ্নটা উঠলো সম্প্রতি চ্যানেল ওয়ানে গত পরশুদিন
একটা রিপোর্ট হয়েছে এবং সেখানে মীর শাহে আলমের বিরুদ্ধে তার দুর্নীতি বা তিনি যে ব্যবসা বাণিজ্য করছেন সরকারের সাথে চমৎকার ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে। যে চ্যানেলটি এটা করেছেন সেটার মালিক হচ্ছেন গিয়াসউদ্দিন আল মামুন, তারেক রহমানের সেই বহুল আলোচিত বন্ধু, যার নামে দুর্নামে এর আগের বার যখন 111 এর পূর্ববর্তী বিএনপি জামাত জোট সরকার ছিল তখন টিকা যেত না। সেই গিয়াসউদ্দিন আল মামুনের টেলিভিশনে যখন বর্তমানে আলোচিত মীর শাহে আলমের নামে রিপোর্ট হয় তখন মনে হয় যে এটাকে শুধুমাত্র ইনভেস্টিগেশন জার্নালিজম হিসাবে দেখার সুযোগ নাই, যদিও রিপোর্টটা খুব চমৎকার এবং আমি চ্যানেল 1 কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। এটা ভালো রিপোর্ট তারা করেছেন, কিন্তু এটাকে খুব সাদামাটা ভাবে রিপোর্ট হিসাবে দেখার সুযোগ নাই। শুনেন, আমি আপনি সকলেই জানি বাংলাদেশের মিডিয়া, অধিকাংশ না বলি কিন্তু বাংলাদেশের মিডিয়ার একটা অংশ, বড় অংশ মালিকের পক্ষে করে থাকে। কি করে থাকে আপনারা বুঝতেছেন। চ্যানেল 1 এর এই রিপোর্টটা তাই হতে পারে, কারণ হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুন এবং বর্তমানের বন্ধু মীর শাহে আলম, যিনি নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন আমি তারেক রহমানের বন্ধু না, কিন্তু ঢাকা শহরে কান পাতলা আমরা জানি যে সকলেই বলে থাকেন মীর শাহে আলম হচ্ছেন তারেক রহমানের বিশেষ খাস পেয়ারের লোক। সেই খাস পেয়ারের লোক প্রতিমন্ত্রী হওয়ার পরও সরকারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। 3টা মন্ত্রণালয়ের সাথে উনি কাজ করছেন, বাকি 2টা মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার নিয়েছেন এবং তার নিজের মন্ত্রণালয় থেকেও তার পারিবারিক মালিকানাধীন কোম্পানি, মানে যেটার মালিক হচ্ছেন তার স্ত্রী এবং তার সন্তানরা এখন অফিসিয়ালি, সেখান থেকেও বেশ কাজকর্ম নিচ্ছেন। খুব মজার বিষয় হচ্ছে এর একটা বড় অংশ টেন্ডার উনি একলা সাবমিট করেন, কারণ উনি এমন জিনিস সরকারকে দেন যেটা বাংলাদেশের আর কেউ দিতে পারেন না, উনি নিজেই দিয়ে থাকেন। বাংলাদেশের মতো একটা ঘনবসতি পূর্ণ দেশে আর কোনো ঠিকাদার পাওয়া যায় না, সাপ্লায়ার পাওয়া যায় না, উনি একা দিয়ে থাকেন। এরকম বরকতময় মীর শাহে আলম। একটু পিছনে ফিরে যাই, 2024 সালের 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে পরেই বেশ আলোচনা হচ্ছিল আশা প্রত্যাশার বাংলাদেশ। সেখানে আমাদের বিখ্যাত কার্টুনিস্ট মেহেদী হক উনি একটা কার্টুন এঁকেছিলেন, জাপানিজ হরর মুভি দ্য রিং এর স্ক্রিনের মতো করে একটা আইডিয়া করে উনি দিয়েছিলেন যে টেলিভিশনের পর্দা ছিঁড়ে তারেক রহমান বেরিয়ে আসছেন, মানে হচ্ছে যে এই মাল আইলো, গর্ত থেকে বেরিয়ে আসলো, আবার ফিরে আসলো, এইরকমটা ভাব দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় আমরা দেখলাম যে তারেক রহমান সেটা দিয়ে মোটেও রাগ না করে বরঞ্চ ফেসবুকে তার পেজ থেকে এইটাকে আবার উনি নিজে শেয়ার করেছিলেন। শেয়ার করে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে তা পলিটিক্যাল কার্টুন হওয়া উচিত, শিশির ভট্টাচার্য আগে আঁকতেন, সুন্দর কথা বলেছেন। তারেক রহমান যে এটা অ্যাপ্রিসিয়েট করেছিলেন সেটা আবার আমরা সকলে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম, কারণ আমাদের অনেকের মনে হয়েছিল যে যাক, লোকটা বোধহয় এখন বেশ একটা ডেমোক্রেটিক জায়গায় আসতে যাচ্ছেন, প্র্যাকটিসে আসতে যাচ্ছেন। আগে যৌবনকালে তিনি যে ভুল ত্রুটিগুলো করেছিলেন সেই ভুল ত্রুটিগুলার উপলব্ধি হয়েছে, ভবিষ্যতে হয়তো তিনি সেটা করবেন না। বয়স হয়েছে, দীর্ঘদিন বিদেশে নির্বাসনে ছিলেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক উথাল পাতালের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, হয়তো এখন তার এই উপলব্ধিটা হয়েছে যে এখন না ভালোভাবে চলতে হবে। কিন্তু এই মীর শাহে আলম সাহেবের কারবার দেখে আমাদেরকে মনে হচ্ছে যে আশায় গুড়ে বালি, একটা কথা আছে না, এখন গুড়ে শুধু বালি না, গুড়ে বালি, গুড়ে কাদা, গুড়ে আঠাল মাটি, এই অবস্থায় উনি এটাকে ফেলে দিয়েছেন আর কি। মীর শাহে আলম ইতিমধ্যে ব্যাপক আলোচিত একজন নেতা, রাজনৈতিক নেতা, যিনি ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রী পর্যায়ে এসেছেন। তাকে আনার জন্য বগুড়ার 2 আসনে আমাদের কেতলি মার্কার মান্না ভাইকে, যাকে বলা হয়েছিল যে নমিনেশন দেওয়া হবে, সেই আপনারা সকলেই জানেন যে একসময়কার ছাত্রনেতা ভাইবার মান্নার নামে উনি বেশি পরিচিত, সেই মান্না ভাইকে নমিনেশন দিয়েছে, আবার দেয় নাই, আবার মান্না ভাই ব্যাংকে গিয়েছেন, দুনিয়ার সকল হেজিপেজি ঋণ খেলাপিদের ঋণ অ্যাডজাস্ট হয়ে নির্বাচনের যোগ্য হচ্ছে, বাট কোনো একটা কারণে মান্না ভাইকে শেষ পর্যন্ত আদালতের দরজায় গিয়ে এই দিক ওই দিক করে করে তারপরে তাকে নিতে হয়েছে। অবভিয়াসলি মাহমুদুর রহমান মান্না উনি ওনার যোগ্যতা অনুযায়ী ভোট পেয়েছেন, 3,500 ভোট পেয়েছিলেন সম্ভবত, বা 4,000 পার হয় নাই আমার যতটুকু মনে পড়ে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে মীর শাহে আলম সাহেব যাতে আসেন, বিএনপি অন্যান্য বিভিন্ন জায়গায় বড় বড় ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে তার জোট সঙ্গীদেরকে স্পেস দিয়েছে, কিন্তু এখানে সামহাও শাহে আলম সাহেব এসেছে, ভালো প্রতিমন্ত্রী হয়েছেন, আরো ভালো। কিন্তু তিনি যে হারে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন ভাই, এইটা মোটেও ভালো না। তিনি যেভাবে ব্যবসা করছেন নিজের মন্ত্রণালয়ে, ইভেন যদি আমি খুব যুক্তির খাতিরে ধরি যে না উনি এটার মালিকানাতে নাই, এই কোম্পানিতে নাই,
কিন্তু এটা মনে রাখতে হবে যে এই কোম্পানির মেজর শেয়ার হোল্ডার হচ্ছেন, মানে এটার মালিক হচ্ছেন ওনার স্ত্রী এবং ছেলেরা। সেক্ষেত্রে তার মন্ত্রণালয়ে কোনোভাবে নৈতিকভাবে যতই সততার সাথে করে থাকুন না কেন, তিনি মোটেও তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানকে এখানে ব্যবসা করতে দিতে পারেন না। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু দেখা যাচ্ছে এইসব কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের খেতা পড়ে তিনি কোটি কোটি টাকা, 20 কোটি 22 কোটি টাকার এক একটা ওয়ার্ক অর্ডার পাচ্ছেন। 20 কোটি টাকার কথা মনে হওয়ার সাথে সাথে তারেক রহমানের পুরনো বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের কথা বলতে হচ্ছে। গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল, যেটাতে তার 7 বছরের কারাদণ্ড হয় এবং 20 কোটি টাকা জরিমানা হয়েছিল। সেটা একই ধরনের কাহিনী ছিল, কারণ উনি হচ্ছে 20 কোটি টাকা কমিশন নিয়েছিলেন। আদালত বলেছিল, মানে আদালত কমিশন বলে নাই, উনি বলছিলেন যে কনসালটেন্সি ফি নিয়েছিলেন। কি টঙ্গীতে একটা 80 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট হবে, এইটার কনসালটেন্ট হিসেবে গিয়াসউদ্দিন আল মামুন, যিনি মোটেও কোনোদিন মানে বিদ্যুৎ বানান নাই, বিদ্যুতের উপর তার কোনো লেখাপড়া নাই, তিনি 20 কোটি টাকা কনসালটেন্সি ফি নিয়েছিলেন। ভালো, এবং সেই 20 কোটি টাকার কনসালটেন্সি ফি উনি নিয়েছিলেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে যে তিনি নিয়েছিলেন, নেওয়ার পরে এখানে শেষ নয়, সেখান থেকে তিনি 2টি ক্রেডিট কার্ড বানিয়ে একটি ক্রেডিট কার্ড তার বন্ধু তারেক রহমানকে দিয়েছিলেন, এবং তারেক রহমান সেটা থেকে প্রায় $50,000 উপরে, বাংলাদেশে টাকা 50-60 লাখ টাকা অলরেডি ক্রেডিট কার্ডে খরচ করে ফেলেছিলেন। এই ঘটনায় 111 সরকার এসে মামলা করে, এবং এটা ছিল মানি লন্ডারিং মামলা, মুদ্রা পাচারের মামলা, যেখানে গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের জেল এবং 20 কোটি টাকা জরিমানা হয়। তারেক রহমানকে সেই মামলায় বেকসুর খালাস দেওয়া হয়, কারণ যেহেতু এটা মানি লন্ডারিং ছিল, আদালত ভেবেছে বা আদালতের পর্যবেক্ষণ ছিল যে তারেক রহমান তো মানি লন্ডারিং করেন নাই, যা করেছে মামুন সাহেব নিয়ে গেছে সিঙ্গাপুরে। হ্যাঁ, তারেক রহমান তার বন্ধুর ক্রেডিট কার্ড ব্যবহার করেছে, বন্ধুকে দিতে পারে হয়তো, আমি জানি না, আদালত তো ওভাবে ভেবেছেন। বাট সেখানে তারেক রহমানকে প্রথমে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। এবং অবভিয়াসলি আমাদের ডক্টর ইউনূস সরকার আসার পরে তো আপনি মনে করেন বোমা হামলা থেকে চুমা হামলা মানে সব আসামিকেই তো বেকসুর খালাস দেওয়া হয়েছিল। সুতরাং তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও তখন খালাসের তালিকায় এসেছেন এবং তিনি খালাস পেয়ে গেছেন। যাক, সেটা ভিন্ন আলাপ। মূল কথা হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুনের সাথে অন্যান্য যা সম্পর্ক থাকুক না থাকুক, একটা মামলা খুব সিরিয়াসলি আন্তর্জাতিকভাবেও কিন্তু খুব আলোড়ন তুলেছিল এই মামলাটা। কারণ হচ্ছে এটা দেশের ভিতরে না, সিঙ্গাপুরের সাথে জড়িত, এবং FBI এর এজেন্ট ডেবরা বাংলাদেশে এসে এটা সাক্ষী দিয়েছিলেন। তিনি একেবারে ক্রেডিট কার্ডের নাম্বার সহ দিয়েছিল। আমার যতটুকু মনে পড়ে, এই রিপোর্টটা আমি খুঁজে পেলে আপনাদের দেখাবো, মানে একেবারে কোন ক্রেডিট কার্ড তারেক রহমানের নামে কোনটা ছিল, কত টাকা ছিল, দেওয়া হয়েছিল। এই যে $50,000 তারেক রহমান সেখানে খরচ করেছিলেন বলে অভিযোগ করা হয় থাকে, এই মাত্র 50-60 লাখ টাকার কারণে তারেক রহমানের বিরুদ্ধে এই যে আন্তর্জাতিক একটা কি বলা যায়, তার ইমেজের উপরে যে আন্তর্জাতিক একটা নড়াচড়া হলো, এটা কি ইজ ইট ওর্থ ইট? মানে এই টাকার কারণে এতটুকু করা। যাই হোক, তখন একটা কথা ছিল, আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে যারা একটু বয়স্ক হয়ে, মানে একেবারে টিনেজার না, তাদের মনে আছে, আমরা ঢাকা শহরে একটা মজার কথা বলতাম। মানে তখন তারেক রহমানের